আগের দিন আমরা ধাতব কেলাস কঠিন পড়েছিলাম অবধি। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কেলাস, কেলাস জালক এবং একক কোষ। কেলাসকে ইংরেজিতে ক্রিস্টাল বলে, কেলাস জালককে ক্রিস্টাল ল্যাটিসেস অ্যান্ড ইউনিট সেলস। কেলাস কাকে বলে? কেলাস যদি আমি এই ধরনের গঠন চিন্তা করি তো এটাও এক ধরনের কেলাস, ঠিক আছে। এর কি একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে এবং এটা অনেকটা দেখতে তোমার ঘনকের মতো দেখতে লাগছে, ঠিক আছে। তো তো এবং কতগুলো নির্দিষ্ট সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, ভালো করে দেখতে পারবে। এটা যদি একটা একক কোষ হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে টোটাল 1 2 3 4 5, ঠিক আছে। আর পেছনে ধরলে 6টা, টোটাল দেখবে 6টা তোমার সমতল পৃষ্ঠ আছে। তো এইখানে দেখো সংজ্ঞাটা বলেছে, কি বলেছে, যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। তাহলে এই হচ্ছে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব। তো দেখতেই পাচ্ছ এখানে টোটাল 6টা সমতল পৃষ্ঠ আছে, কারোর ক্ষেত্রে 6টার বেশিও হতে পারে, কমও হতে পারে। সমসত্ব মানে সব দিক দিয়ে সমান হবে, এরকম একটা কঠিন পদার্থ। এই ধরনের গঠন পাওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে যে কোনো কেলাসের গঠনকারী এককগুলো অর্থাৎ অণু, পরমাণু, আয়ন, এরা কি করে, এরা একটা সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। সুশৃঙ্খল মানে একটা রিপিটিং, মানে এই গঠনটা আমরা বারবার দেখতে পাবো। মানে এখানে অণু পরমাণুগুলো এমনভাবে অবস্থান করছে যে আমরা যদি তাদেরকে একটা সরলরেখা দিয়ে যোগ করি তাহলে দেখতে অনেকটা এরকম ঘনকের মতো লাগবে। তো এটাকেই আমরা কেলাস বলবো। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার গঠনকারী কণাগুলো, যেটা অণু, পরমাণু, আয়ন সুশৃঙ্খল এবং পর্যায়ে বিন্যস্ত থাকে, কেলাস বলে। তো এই ধরনের কেলাসের পেছনে প্রধান কারণ হচ্ছে যে গঠনকারী যে কণাগুলো, এদের একটা সুনির্দিষ্ট এবং পর্যায়ক্রমিক বিন্যাস হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী আছে? একটা বিন্যাস রয়েছে, একটা মানে একটা নির্দিষ্টভাবে ওরা সজ্জিত অবস্থায় আছে, যার ফলে দেখে অনেকটা মানে জ্যামিতিক আকারের মতো মনে হয়, ঠিক আছে। তো এবং বাইরে থেকে যে কেলাসটা আমরা দেখি, যদি বাইরে থেকে কোনো একটা কেলাস দেখতে যদি ঘনকের মতো হয় তাহলে ধরে নিতে হবে যে ওর মধ্যে যেটা সবথেকে ছোটো অংশ সেটাও ঘনকের মতো দেখতে, এবং তার মধ্যে যে অণু, পরমাণু, আয়নগুলো আছে তাদের বিন্যাসটা এরকম যাতে দেখতে অনেকটা ঘনকের মতো লাগছে। এবার কেলাসের জ্যামিতিক আকার সম্পর্কিত কয়েকটি পদ। তো কেলাসের জ্যামিতিক আকার সম্পর্কিত কয়েকটি পদ সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রধানত 3 জিনিস জানব। একটা হচ্ছে পৃষ্ঠতল, 2 নম্বর হচ্ছে ধার বা কিনারা, 3 নম্বর হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। পৃষ্ঠতল মানে ফেস, এই যে কতগুলো সুনির্দিষ্ট সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, তো এদেরকে আমরা পৃষ্ঠতল বলবো, ঠিক আছে। সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। কিনারা কি? এই পৃষ্ঠতলগুলো যে একটা দেখো, এই যে ধরে নাও এই বাঁ দিকে ডান দিকে এই দুটো পৃষ্ঠতল দেখো, এর মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মিলন রেখা দেখতে পাচ্ছি। এই মিলন রেখাকেই আমরা কিনারা বা ধার বলবো। তো এরকম ঘনকের কিনারা বা ধার অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8, তারপর 9 10 11 12। তো আমরা এই ধরনের ঘনকের ক্ষেত্রে আমরা টোটাল 12টা কিনারা দেখতে পাচ্ছি। এবার আন্তঃপৃষ্ঠ কোণ কি? ভালো করে ছবির মধ্যে দেখো, এই যে দুটো পৃষ্ঠতল দেখতে পাচ্ছ তাদের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে। ক্লিয়ার হলো? তো আন্তঃপৃষ্ঠ কোণ ক্লিয়ার হলো। এটাকে 3 ভাগে ভাগ করে, আলফা, বিটা এবং গামা, দুটো পাশাপাশি পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণকে আন্তঃপৃষ্ঠ কোণ বলে। এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো হয়ে গেল। তো এই হচ্ছে কেলাস, ঠিক আছে। কয়েকটি পদ যেমন পৃষ্ঠতল, ধার বা কিনারা, তারপর আন্তঃপৃষ্ঠ কোণ। এবার নেক্সট হচ্ছে যেটা আমরা পড়ব,
ঠিক আছে, সেটা হচ্ছে কেলাস জালক বা স্পেস ল্যাটিস। কেলাস কাকে বলে? তো কেলাস জালক যদি দেখো, যে কোনো কেলাসের ক্ষেত্রে একটা গঠনগত একক থাকে, ঠিক আছে তো, মানে একটা একক থাকে যেটা বারবার মানে সুশৃঙ্খলভাবে এবং পর্যায়ক্রমিকভাবে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হওয়ার ফলে মূল কেলাসের কাঠামো পায়। যেমন তুমি যদি এখানে দেখো, এখানে তোমার যেমন কপারের ক্ষেত্রে মানে ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে, কপার ধাতুর ক্ষেত্রে যেমন কপার পরমাণুগুলো ওইভাবে সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। যেমন কী বলে, শুষ্ক বরফ যেমন কঠিন কার্বন ডাইঅক্সাইড, এর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অণুগুলো বা এনএসিএলের যদি কেলাস দেখো, সেখানে এনএসিএলের Na+Cl- আয়নগুলো এরকম সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমে পরপর সাজানো থাকে। যেমন আমরা মোটামুটি জানি যে একটা Na+কে ঘিরে 6টা Cl- আয়ন থাকে, বা একটা Cl- ঘিরে 6টা Na+ আয়ন থাকে। তো এখানে যেটা বলছে যে প্রত্যেকটা কেলাসের একটা গঠনকারী একক থাকে, একটা একক থাকে। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস মূলত কার্বন ডাইঅক্সাইড অণু নিয়ে গঠিত। তো ওই কার্বন ডাইঅক্সাইড অণুকে আমরা কী বলতে পারি? গঠনকারী একক বলতে পারি, ঠিক আছে তো। তো যার সুশৃঙ্খল ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাসের ফলে পুরো কেলাসটা গঠিত হয়েছে। তো এইভাবে যে কেলাস, এই ধরনের যে গঠনকারী একককে আমরা মোটিভ বা বেসিস বলবো। দেখো লেখা আছে, দেখো, এই গঠনকারী একককে কেলাসটির মোটিভ বা বেসিস বলে। অর্থাৎ কেলাস গঠনকারী কণাগুলোর কথা বলা হচ্ছে। আয়নের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধাতব কেলাসের ক্ষেত্রে পরমাণু, আবার আমরা কঠিন কার্বন ডাইঅক্সাইড দেখতে পারি। তারপরে যে কোনো আমরা মানে কঠিন সমযোজী যৌগের ক্ষেত্রে দেখতে পারি যে যদি তারা কেলাস গঠন করে, তো তাদের ক্ষেত্রে অণুগুলোই হচ্ছে গঠনকারী একক, যেটা বারবার এবং রিপিট হয়ে মূল গঠনটা পেয়েছে। তো এই গঠনকারী এককগুলোকেই আমরা বেসিস বা কী বলবো, মোটিভ বলবো। ক্লিয়ার হলো তো? এবার চলে আসো যে যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, তো এইভাবে এই এককগুলোকে আমরা যদি বিন্দু হিসেবে কল্পনা করি, যেমন এখানে একটা ছবি দিয়েছে যে এটা কার্বন ডাইঅক্সাইড, দেখো কঠিন কার্বন ডাইঅক্সাইড। তো কঠিন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ? এরকম একটা ঘনক আছে, যার কৌণিক বিন্দুগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলো রয়েছে। আবার পৃষ্ঠতলের কেন্দ্রেও কী আছে? অণুগুলো অবস্থান করেছে। টোটাল আমাদের দেখো বাঁ দিক ডান দিক একটা দুটো ওপর নিচ সামনে পেছন সামনে টোটাল 6টা পৃষ্ঠতল রয়েছে। তো প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে দেখো একটা করে কার্বন ডাইঅক্সাইড অণু আছে। কোনটা অক্সিজেনকে ডিনোট করছে, কোনটা কার্বন গ্যাস, এটা ভালো দেখুন, এটা হচ্ছে কার্বন আর এর পাশাপাশি তো অক্সিজেন। তা বলছে যে এই অণুগুলোকে বা আয়নীয় কেলাসের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নকে, আর পরমাণুর ক্ষেত্রে পরমাণুগুলোকে যদি আমরা বিন্দু হিসেবে কল্পনা করি, ঠিক আছে, গঠনকারী এককগুলোকে বিন্দু হিসেবে যদি কল্পনা করি, তাহলে এই বিন্দুগুলোই কী হয়? একটা জালক গঠন করে, ত্রিমাত্রিক জালক গঠন করে। এটাকেই কেলাস জালক বা কেলাস জাফরি বা স্পেস ল্যাটিস বলে। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে, এই পড়াগুলো। তো এরকম দেখো পাশে বাঁ দিকে দেখো এই কৌণিক বিন্দুগুলোতে কার্বন ডাইঅক্সাইডের প্রকৃত অণুগুলো অবস্থান করেছে এবং পৃষ্ঠতলেও কার্বন ডাইঅক্সাইডের প্রকৃত অণু অবস্থান করেছে, এবং এদেরকে আমরা বিন্দু হিসেবে কল্পনা করেছি। তো বিন্দুগুলোকে আমরা যদি এরকম সরলরেখা দিয়ে যোগ করি, তো এরকম একটা ঘনকের মতো দেখতে পাবো, এবং এটা একটা জালকের মতো গঠন করে। এটাকেই আমরা জালক বিন্দু বা ল্যাটিস বিন্দু বলি। তো এইভাবে দেখবে, উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণ দেখে নেবে, বলে দিয়েছে দেখো, কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটাকে শুষ্ক বরফ বলে, এর কেলাস গঠনকারী একক হলো কার্বন ডাইঅক্সাইড অণু। যদি এই কেলাসের প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যবর্তী একটি নির্দিষ্ট স্থানে একটি বিন্দু বসানো হয়, তবে কার্বন ডাইঅক্সাইডের কেলাস জালক গঠিত হয়। তো কেলাস জালক কাকে বলে পড়বে, যে কোনো কেলাসের গঠনকারী এককগুলি, অর্থাৎ গঠনকারী এককগুলি বলতে অণু পরমাণু আয়নকে বলা হচ্ছে, যে অবস্থানকে যদি আমরা বিন্দু হিসেবে কল্পনা করি, তাহলে ওই বিন্দুগুলোকে দেখে মনে হবে যে তারা একটা সুশৃঙ্খল ও পর্যায়ক্রমে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত রয়েছে, এবং যার ফলে কেলাস জালকতা গঠিত হয়, ওটাকে কেলাস জালক বলবো। এবং এই যে
কেলাসের মধ্যে যে বিন্দুগুলো তো অণু, পরমাণু, আয়ন, এদেরকেই আমরা ল্যাটিস বিন্দু বা জালক বিন্দু বলবো। তো ওভারঅল ল্যাটিস প্লাস মোটিভ ইকুয়াল টু কেলাস। মোটিভ অ্যাকচুয়ালি জালক বা ল্যাটিস বিন্দুগুলো বলছে। এদিকে দেখে নেবে মোটিভ বা বেসিস কাকে বলে, অনেক সময় আসে পরীক্ষায় মোটিভ বা বেসিস কাকে বলে। আর যেহেতু তোমাদের এমসিকিউ তো হয়তো এই রিলেটেডই হয়তো প্রশ্ন করতে পারে, তখন তোমাকে উত্তর দিতে হবে মোটিভ। দেখো, গঠনকারী একককে কেলাসটির মোটিভ বলে। অর্থাৎ যেটাকে আমরা জালক বা ল্যাটিস বিন্দু বলছি, ওটাকেই আমরা এক কথায় ওরাই হচ্ছে গঠনকারী একক অর্থাৎ অণু, পরমাণু, আয়ন, ওদেরকেই বেসিস বা মোটিভ বলছে। হচ্ছে, দেখে নেবে। এবার হচ্ছে কেলাস, জালক বা ল্যাটিসের একক কোষ। একক কোষ বলতে যেটা বোঝাচ্ছে, তুমি যদি ভালো করে আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, তো এটা একটা বড় ঘনক। এই বড় ঘনকগুলোর মধ্যে তুমি দেখবে এটাকে বলা হয় সরল ঘনকাকার কেলাস। এই বড় ঘনকের মধ্যে দেখবে অনেক ছোটো ছোটো বক্সগুলো আছে, ঠিক আছে? তো এই বক্সগুলোকে আমরা একক কোষ বলবো। তো প্রত্যেকটা কেলাসের মধ্যে এরকম একটা কি বলে একক থাকে, যেটাকে আমরা বলছি একটা মৌলিক বিন্যাস। এটা একটা একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস বা প্যাটার্ন থাকে, দেখতে পাচ্ছ? এটা একটা ক্ষুদ্রতম, অনেকগুলো বক্স রয়েছে। দেখো, ভালো করে খেয়াল করে ছবিগুলো দেখবো, অনেকগুলো বক্স রয়েছে। তো এই যে ছোট্ট একটা বক্স, এটা কি একটা রিপিটিং ইউনিট, তাই তো? এটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস, যেটা বারবার ত্রিমাত্রিকভাবে রিপিট হয়ে এরকম একটা বড় একটা সরল ঘনক গঠন করেছে। বোঝা গেলো তো? তো এরকম প্রত্যেকটা কেলাসের গঠন তুমি যদি দেখো, তো কি দেখতে পাবে যে কেলাস জালকের মধ্যে একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস বা প্যাটার্ন দেখতে পাবে। কি দেখতে পাবে? একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস বা প্যাটার্ন, যেটা পর্যায়ক্রমে অর্থাৎ বারবার ত্রিমাত্রিকভাবে সুশৃঙ্খল পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। বোঝা গেলো তো? তো এরকম একটা প্যাটার্ন দেখতে পাই। তো যে এরকম একটা পুনরাবৃত্তি হয়, তো এরকম একটা প্যাটার্ন দেখতে পাই। ক্লিয়ার হলো তো? তো এই প্যাটার্ন কী হয়? মোটিভ দ্বারা গঠিত হয়। কী দ্বারা গঠিত হয়? মোটিভ। মোটিভটা কি? কেলাস গঠনকারী একক বা জালক বিন্দু বা ল্যাটিস বিন্দু, অনুপরমাণু করে, এরাই কি হয় এরকম এমনভাবে একে অপর থেকে দূরে অবস্থান করে এবং এমনভাবে বিন্যস্ত করে বা এমনভাবে অবস্থান করে যে দেখে মনে হবে যে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার, এবং ওটাই বারবার রিপিট হয়। একটা সার্টেন সংখ্যক অণু, পরমাণু, আয়নগুলো নিজেদের মধ্যে এমনভাবে সুসজ্জিত হয় যে ওটাই বারবার রিপিট হয় এবং ওটাই রিপিট হতে হতে একটা বড় কেলাস গঠন করে। যেমন এরকম একটা যেটা হয়েছে ঘনক, দেখতে পাচ্ছ? এটা বারবার রিপিট হয়েছে। ছোটো বক্সটা বারবার রিপিট হয়েছে। এই ছোটো বক্সটা বারবার রিপিট হয়েছে বলে বড় বক্সটা গঠন হয়েছে। তো এই ছোটো বক্স তো এমনি হয়নি। এই বিন্দুগুলো দেখতে পাচ্ছ? এই হচ্ছে সেই ল্যাটিস বিন্দু, যেটাকে মোটিভ বলছি, যেখানে অণু, পরমাণু, আয়নগুলো অবস্থান করেছে এবং এর একটা নিজস্ব জ্যামিতিক আকার গঠন করেছে ত্রিমাত্রিকের ক্ষেত্রে। ক্লিয়ার হলো তো? ঠিক আছে। এইভাবে যে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস বা প্যাটার্ন দ্বারা একটি কেলাস জালক গঠিত হয়, তাকেই আমরা একক কোষ বলব। আশা করি বুঝতে পেরেছ। তো একক কোষ 1 ডাইমেনশনাল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে। ঠিক আছে? তো আমরা একমাত্রিক ল্যাটিস থেকে শুরু করব। এই জায়গাগুলো অতটা দেখা দরকার নেই। একমাত্রিক ল্যাটিসে যদি তুমি ছবিগুলো দেখো, ভালো করে দেখো, এখানে তোর অণু, পরমাণু বা আয়নগুলো পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করেছে। দেখো, অভিন্ন জ্যামিতিক বিন্দু বা কণাগুলি, এটাকে ল্যাটিস বিন্দু বলছি, যদি কোনো একটি দিকে সমদূরত্ব বজায় রেখে পরপর পর্যায়ক্রমিকভাবে সীমাহীন মাত্রায় স্থাপন করা হয়। তো এরকম পরপর দেখো একটা নির্দিষ্ট দূরত্বে তারা অবস্থান করেছে। এ হচ্ছে, তাহলে একটা এই প্যাটার্নটা হচ্ছে একক কোষ। এটাই বারবার কী হয়েছে? রিপিট হয়েছে, তাই তো? বারবার রিপিট হয়েছে দিয়ে এরকম একটা স্ট্রেট লাইন গঠন করেছে, এটাকে একক কোষ বলবো। তো হলো কি? দুটো নিকটবর্তী প্রতিবেশী বিন্দু বা ল্যাটিস বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে তো? এইটুকুই পড়ে রাখবে, এটাই বারবার রিপিট হয়। এটাই হচ্ছে একমাত্রিক ল্যাটিস। এবং এই একমাত্রিক ল্যাটিসটা যদি রিপিট হয়, যে দ্বিতীয় ছবিতে দেখো,
এই যে একমাত্রিক, এই একমাত্রিক ল্যাটিস, তার নিচে আরেকটা একমাত্রিক ল্যাটিস, তার একটা নিচে আরেকটা একমাত্রিক ল্যাটিস, তার নিচে দেখো আরেকটা একমাত্রিক ল্যাটিস, তার নিচে দেখো আরেকটা একমাত্রিক ল্যাটিস। এই যে বারবার দেখো রিপিট হচ্ছে, তো এটাকে দ্বিমাত্রিক বলবো। তো দ্বিমাত্রিকে দেখো কী বলছে যে ল্যাটিসের বহু সংখ্যককে যদি নিয়মিতভাবে, ঠিক আছে, যাই হোক এখানে আর কি পড়ার মতো আছে একবার দেখে নিই। উল্লেখ করা দুটি মধ্যেকার অংশটি জালকটি একক কোষ গঠন করে যদি একক কোষটি এ দূরত্বের সমান দূরত্বে সরলরেখা বরাবর পুনরাবৃত্তি করা হয় তবে সমগ্র জালকটি গঠিত হয়। ওই যেটা বলছে, এটা এই লাইনটা পড়ে নেবে। হ্যাঁ, দুটি মধ্যবর্তী অংশটি জালকটির একক কোষ, মধ্যবর্তী অংশটি এই যে এক একটা জোড়া হচ্ছে একক কোষ, এটাই তো বারবার রিপিট হচ্ছে। এবার নেক্সট দেখো যেটা বলছে যে এই যে চিত্র 4-এ যে দেখানো হয়েছে একমাত্রিক ল্যাটিস, এটা যদি অনেকগুলো যদি পরপর রিপিট হয় এবং দেখো পরস্পর থেকে একটা একমাত্রিক আর একটা একমাত্রিক থেকে বি দূরত্ব অবস্থান করেছে, এটাই বলতে চেয়েছে বি দূরত্ব বজায় রেখে। তো চিত্র 4 এই আছে, এইটা যদি বারবার রিপিট হয় এবং অনেক সংখ্যায় যদি হয় এবং পরস্পর থেকে যদি বি দূরত্বে যদি বজায় রাখে, তাহলে একটা দিকে বিন্যস্ত করা হয়, তবে বিন্দু বা কণাগুলির একটা দ্বিমাত্রিক, এইভাবে আমরা দ্বিমাত্রিক পাবো আমরা। ঠিক আছে, তো দ্বিমাত্রিকে দেখবে দুটো দূরত্ব পাবো। ঠিক আছে, দুই দিকে নিকটতম প্রতিবেশী বিন্দু বা কণা দ্বয়ের মধ্যে দূরত্ব এ এবং বি, একটা দেখো এরকম পাবো, এই দুটো কণার মধ্যে দূরত্ব এ, এই দুটো কণার মধ্যে দূরত্ব হচ্ছে বি, যেখানে দেখো ছবির মধ্যে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এ আর বি, এ ও বি। এবার এ এবং বি এর মধ্যে মধ্যবর্তী কোণকে আমরা গামা দিয়ে ডিনোট করছি। এই যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি গামা। এ বি এর সঙ্গে সমান হতেও পারে, আবার নাও হতে পারে, আবার যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতেও পারে বা নাও হতে পারে। ক্লিয়ার হলো তো? তো আশা করি বুঝতে পারছো, যতটা পারছি আমি বইটা মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ছবিগুলো রাখছি না, যখন দিয়ে দেওয়াই আছে। তো এরকম একমাত্রিক একক মানে প্যাটার্নটা যদি বারবার রিপিট হয় এবং এখানে দুটো দূরত্ব পাবো এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। তো এরকম আমরা বিভিন্ন ধরনের দ্বিমাত্রিক কেলাস সিস্টেম পেতে পারি। তো দ্বিমাত্রিক কেলাস সিস্টেমে আমরা যদি দেখি, দেখো এখানে টোটাল চারটে। একটা বলছে সামন্তরিক বা তির্যক দ্বিমাত্রিক কেলাস সিস্টেম, যার মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি আমরা একটাকে দৈর্ঘ্য, এটাকে যদি দৈর্ঘ্য এটাকে প্রস্থ ধরি, তো দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নয়, এ নট ইকুয়াল টু বি, গামা নট ইকুয়াল টু 90, ওটাকে আমরা সামন্তরিক বা তির্যক বলবো। কর্ণাকারের ক্ষেত্রে এ এর মান বি এর সঙ্গে কর্ণাকার বলছি, বর্গাকারের ক্ষেত্রে এ এর মান বি এর সঙ্গে সমান হবে, আর এ আর বি এর মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। আয়তাকারের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি হবে, বাট তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি হবে। আর হেক্সাগোনালের ক্ষেত্রে এ আর বি এর মান সমান হবে, কিন্তু তাদের মধ্যে মধ্যবর্তী কোণ গামা যেটা আছে সেটা 120 ডিগ্রি হবে। তো এরকম আমরা টোটাল চারটে দ্বিমাত্রিক কেলাস সিস্টেম দেখতে পাবো। একটা হচ্ছে সামন্তরিক, একটা হচ্ছে বর্গাকার, একটা হচ্ছে আয়তাকার, একটা হচ্ছে হেক্সাগোনাল। তো এইগুলো মিলিয়ে টোটাল, ঠিক আছে, টোটাল যদি দেখো তো এরকম টোটাল আমরা ছবিগুলো যদি তাকাও 1 2 3 4 5, টোটাল 5 রকমের বা 5 ধরনের ল্যাটিস পাবো। এই জায়গাটা পড়বে, দ্বিমাত্রিক দেশে 4 ধরনের কেলাস। তো দ্বিমাত্রিক দেশে
চার ধরনের কেলাস, এই হচ্ছে চার ধরনের কেলাস। ঠিক আছে, কেলাস সিস্টেমের মধ্যে সামন্তরিক সম্ভব, মানে একটা হচ্ছে আয়তাকার সিস্টেম, একটা সামন্তরিক। তো আয়তাকার সিস্টেমের ক্ষেত্রে সরল ও আদিম, সরল ও আদিম, যেটাকে নন প্রিমিটিভ, উভয় ধরনের ল্যাটিস সম্ভব। মানে একটা হচ্ছে সরল, একটা হচ্ছে আদিম, একটা প্রিমিটিভ, একটা হচ্ছে নন প্রিমিটিভ। হোয়াট ইজ প্রিমিটিভ? প্রিমিটিভের ক্ষেত্রে তুমি যদি এই জায়গাটা পড়ো, এই জায়গাটা একটু স্কিপ করে গেলাম, যেহেতু আমরা এখানে বলে দিই যে কোনটাকে প্রিমিটিভ বা সিম্পল ইউনিট সেল আর কোনটাকে নন প্রিমিটিভ বলবো। ঠিক আছে, তো কোনটাকে প্রিমিটিভ বলবো, কোনটাকে নন প্রিমিটিভ বলবো, এটা এখানে বলে দিয়েছি। তো যদি দ্বিমাত্রিকের ক্ষেত্রে দেখো, তো এই যে মধ্যবর্তী যে গঠনকারী কণা, যেটাকে আমরা ল্যাটিস বিন্দু বলছি, এটাকে ঘিরে, ঠিক আছে, তো এটা দেখো, এই এক একটা যদি একক কোষ হয়, তো এই একটা ল্যাটিস বিন্দুকে ঘিরে টোটাল কটা একক কোষ আছে? চারটে আছে। অর্থাৎ এই একটা ল্যাটিস বিন্দু চারটে একক কোষের মধ্যে কমন, অর্থাৎ প্রত্যেকটা একক কোষ 1/4 পাচ্ছে এটাই দেখিয়ে দিয়েছে। চিত্র 5 থেকে দেখা যায় যে একক কোষের প্রতিটি কৌণিক বিন্দু, এই হচ্ছে কৌণিক বিন্দু প্রত্যেকটা, এগুলো সব তো এই দিকে রিপিট হয়েছে। প্রত্যেকটা কৌণিক বিন্দু কী বলে, দেখ, প্রত্যেকটা কৌণিক বিন্দু পরস্পর সংলগ্ন চারটি একক কোষের জন্য সাধারণ। তো এই গোটাটাই যদি একটা একক কোষ হয়, এই দেখো গোটাটা যদি এই ছবিটার মধ্যে দেখো, এই গোটাটা যদি একটা একক কোষ হয়, তো একক কোষের মধ্যে কৌণিক বিন্দুগুলো কী হচ্ছে? চারটে একক কোষের কমন বিন্দু। প্রত্যেকটা একক কোষ এই একটা কৌণিক বিন্দুর 1/4 পাচ্ছে। চারটি একক কোষের জন্য সাধারণ, কাজে প্রত্যেকটি একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান, অর্থাৎ প্রত্যেকটা একক কোষের কৌণিক বিন্দু দেখতে পাচ্ছ, এই কৌণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান প্রত্যেক একক কোষের ক্ষেত্রে 1/4 অংশ। ঠিক আছে, তো তাহলে এইভাবে তুমি দেখো একটা একক কোষে টোটাল কটা কৌণিক বিন্দু আছে? একটা একক কোষে টোটাল 4টে কৌণিক বিন্দু আছে, এবং প্রত্যেকটা কৌণিক বিন্দু ওই একক কোষে 1/4 অবদান করছে। তো এরকম 4টে আছে, অর্থাৎ 4 × 1/4। তাহলে 4 ইন্টু যদি 1/4 হয়, তাহলে কত হয়? 1 হয়ে গেল। 1 হয়ে যাওয়া মানে কি, একটা একক কোষে একটা কণা আছে, তাই বলতে চেয়েছি। দেখ, অর্থাৎ কণাটির 1/4 অংশ প্রতিটি একক কোষের অধিকারভুক্ত। সুতরাং প্রতিটি একক কোষে মোট কণার সংখ্যা, প্রত্যেকটা একক কোষে মোট কণার সংখ্যা কত হবে? একক কোষে মোট কৌণিক বিন্দু সংখ্যা ইন্টু একক কোষে কৌণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান। তো একক কোষে মোট কৌণিক বিন্দু কটা আছে? 4টে, এবং প্রত্যেকটা কৌণিক বিন্দু একক কোষে 1/4 অবদান করছে। তো 4 × 1/4 = 1। তো বলছে যে একক কোষে মোট কণার সংখ্যা 1 হবে তাদেরকে সরল বা সিম্পল ইউনিট সেল বলবে, আর যে একক কোষে মোট কণার সংখ্যা 1-এর বেশি হবে তাকে আদিম বা নন প্রিমিটিভ বলা হবে। বোঝা গেল তো? ক্লিয়ার হলো? তাহলে যে একক কোষে মোট কণার সংখ্যা 1 হবে তাকে আমরা আদিম বা সরল বলবো, প্রিমিটিভ বা সিম্পল ইউনিট সেল বলবো, আর যে একক কোষে মোট কণার সংখ্যা 1-এর চেয়ে বেশি হবে তাকে নন প্রিমিটিভ বলবো। তো এবার আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে দ্বিমাত্রিক কেলাস সিস্টেম। তো টোটাল 4 রকমের কেলাস সিস্টেম আছে। তো এটা আবার প্রিমিটিভও হতে পারে, আবার নন প্রিমিটিভও হতে পারে। এবার এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, আবার সামন্তরিকও হতে পারে। দেখো, 4 ধরনের কেলাস সিস্টেমের মধ্যে সামন্তরিক সম্ভব। 4 ধরনের কেলাস সিস্টেমের মধ্যে সামন্তরিক, অর্থাৎ এই যে 4 ধরনের দেখতে পাচ্ছ, এর মধ্যে সামন্তরিকও হতে পারে। আবার আয়তাকার সিস্টেমের ক্ষেত্রে সরল হতে পারে এবং আদিম হতে, অর্থাৎ একটা কণা দ্বারাও গঠিত হতে পারে, একটার বেশি কণা দ্বারাও গঠিত হতে পারে। সব যদি কনসিডার করা হয় তাহলে 5 ধরনের ল্যাটিস পাবো আমরা। কত ধরনের পাবো? 5 ধরনের। এই হচ্ছে 5 ধরনের। ঠিক আছে, তো এই ছবিটা অবশ্য আঁকা সম্ভব খাতায়, তো অত একে কী হবে, দ্রুত শেষ করতে হবে। তো প্রথমে দিয়েছে দেখ দ্বিমাত্রিক কেলাস সিস্টেম।
দ্বিমাত্রিক কেলাসেশন প্রথমে সামান্তরিক বা তির্যক, যেটাকে অবলিকিউ বলে, এইরকম হয় দেখতে। এ আর বি নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90°। এখানে প্রত্যেকটা একক কোষে কণার সংখ্যা কি হিসাব করে দেবো, 1 আসবে। এবার চলে আসে আয়তাকার। আয়তাকার আবার দুই প্রকার হয়, ঠিক আছে তো। একটা হয় সরল আর একটা হয় তোর কেন্দ্রিক আয়তাকার ক্ষেত্র, মানে একটা আদিম একটা অআদিম, ঠিক আছে। আদিমের ক্ষেত্রে তুমি যদি দেখো ভালো করে, যেটাকে আয়তাকার ক্ষেত্র সরল বা আদিম, এ নট ইকুয়াল টু বি, দৈর্ঘ্য নট ইকুয়াল টু প্রস্থ, গামা নট ইকুয়াল টু 90 অর্থাৎ এ আর বি এর মধ্যে কোন, যেটাকে আমরা গামা বা ওয়াই দিয়ে নোট করছি, এটা 90° হবে না, ঠিক আছে তো। তাহলে যদি দেখো তো এখানেও কণার সংখ্যা 1 হবে। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এটা আদিম, তো এখানেও মোটামুটি এ নট ইকুয়াল টু বি, গামার মান 90° হবে, কিন্তু এখানে কণার সংখ্যা কত হবে, 2। কেন হচ্ছে ভালো করে খেয়াল করো, ছবিটার দিকে ভালো করে খেয়াল করো। এখানে আমরা কী দেখতে পাচ্ছি, একটা একক কোষের মধ্যেও মাঝখানেও, এটা যদি পৃষ্ঠতল হয় তো পৃষ্ঠতলের মাঝখানেও দেখো একটা কণা আছে। এই যে কৌণিক বিন্দুগুলো, যেখানে একটা কৌণিক বিন্দুগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গঠনকারী একক, যেটা অনুপরম আয়নও হতে পারে। তো এই যে কৌণিক বিন্দুগুলো যদি হিসেব করো, তাহলে একটা কৌণিক বিন্দু 4টে একক কোষের কমন কৌণিক বিন্দু, অর্থাৎ প্রত্যেকটা একক কোষ কত পাবে, 4/1 এরকম একটা একক কোষের 4টে কৌণিক বিন্দু আছে। 4 × 1 = 4 প্লাস এইটা, তাহলে 2 হয়ে গেল। এবার চলে আসো বর্গাকার। বর্গাকারের ছবিটা ভালো করে দেখে নাও। এখানে এ ইকুয়াল টু, যেহেতু বর্গাকার বলেছে, তো এ ইকুয়াল টু বি হবে। আবার এ এবং বি দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কোণ কত হবে, 90° হবে। এটাও প্রিমিটিভ, ঠিক আছে তো। তারপর হচ্ছে হেক্সাগোনাল ছবিটা দেখো ভালো করে। এখানে এ আর বি নিশ্চয়ই সমান হবে না, এ আর বি সমান আছে, বাট গামার মান 90° হচ্ছে না, 120° হচ্ছে। তো এখানেও কণার সংখ্যা 1। ছবিগুলোকে ভালো করে দেখে নেবে, হ্যাঁ। এই চ্যাপ্টারটা প্রথম দিকে এরকমই আছে। ত্রিমাত্রিকের ক্ষেত্রে মোটামুটি কী ধরে নেওয়া হয় বলো তো। ত্রিমাত্রিকের ক্ষেত্রে এই একক কোষ বলতে মানে কি বলছে, কোনো ত্রিমাত্রিক ল্যাটিস বিন্দুগুলিকে যদি, মানে এই যে ল্যাটিস বিন্দুগুলো দেখতে পাচ্ছ, ভালো করে ছবিগুলো দেখো, এখানে সব এই বিন্দুগুলো সব ল্যাটিস বিন্দু, সব হলো ল্যাটিস বিন্দু। কী বলছে, ত্রিমাত্রিক ল্যাটিস বিন্দু, তাহলে এটা যদি ত্রিমাত্রিক হয়, গোটাটাও যদি ত্রিমাত্রিক হয়, ভালো করে দেখো, এই গোটাটা যদি ত্রিমাত্রিক হয়, এই ত্রিমাত্রিকের এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই হচ্ছে ল্যাটিস বিন্দু। এটাকে যদি সরল রেখা দ্বারা যদি যোগ করা হয়, তা সমগ্র ল্যাটিস প্রত্যেকটা বিন্দুগুলোকে যদি যোগ করা হয় সরলরেখা দিয়ে, তা প্রত্যেকটা বিন্দুকে যদি যোগ করে আমরা কি দেখতে পাবো, অসংখ্য এরকম ঘনক দেখতে পাবো, সামান্তরিক ঘনক কি বিভক্ত হয়, দেখতেই পাচ্ছ তো। একটা কেলাসের মানে একটা ত্রিমাত্রিক ল্যাটিস বিন্দুগুলোকে গঠনকারী এককগুলোকে যে সরলরেখা দিয়ে যোগ করো, তাহলে যোগ করলে অনেকগুলো ছোটো ছোটো ঘনক পাবে, সামান্তরিক ঘনক। তো তার মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই হচ্ছে মূল প্যাটার্ন বা মোটিভ হবে না, মূল প্যাটার্ন। ওটাই রিপিট হয়েছে বাঁ দিক ডান দিক ওপর নিচ, ভালো করে ছবিগুলোর দিকে তাকাবে, বাঁ দিক ডান দিক ওপর নিচ সব দিকে রিপিট হয়ে এরকম একটা বৃহদাকার ল্যাটিস গঠন করেছে। আমরা কি বলতে পারি, একটা ত্রিমাত্রিক অঞ্চলে পর্যায়ক্রমে স্থানান্তরের মাধ্যমে পুনরাবৃত্তি করলে সমগ্র ল্যাটিস গঠিত হয়। এই যে মূল প্যাটার্ন, মূল বিন্যাস, এটা কি আমরা একক কোষ বলবো, ঠিক আছে তো। আর এটাই কি হচ্ছে, এই ক্ষুদ্রতম কি বলছে, পয়েন্টটা ভুলে যাচ্ছি, ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস যেটা, এটাই বারবার রিপিট হয়ে সমগ্র কেলাস গঠন করেছে, ঠিক আছে তো। ওটাকেই আমরা কেলাস জেলাকে কোষ বলবো। তো একক কোষের সংজ্ঞা এখানে আবার বলে দিয়েছে যে কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, তো এটা একটা কেলাস, গোটাটা একটা কেলাস জালক। এই কেলাস জালকের বিন্দুগুলো হচ্ছে ল্যাটিস বিন্দু, যেটা গঠনকারী কণা অনুপরম আয়নকে কল্পনা করা হয়, তাদেরকে সরলরেখা দিয়ে যোগ করলে এরকম ছোটো ছোটো অসংখ্য ছোটো ছোটো সামুদ্রিক ঘনক পাবো। তো যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, এই একটা ছোটো সামুদ্রিকের ঘনককেই
আমরা কি বলবো, একক কোষ বলবো। যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাস ত্রিমাত্রিক অঞ্চলে সুষম পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে, তো এই বিন্যাসকে আমরা এটাই XYZ, হ্যাঁ, ত্রিমাত্রিকভাবে বারবার রিপিট হয়েছে করে পুরো কেলাস জালককে গঠন করেছে, এটাকে একক কোষ বলবো। মুখস্থ করবি, ঠিক আছে। এবার তাহলে ত্রিমাত্রিক কেলাস জালকে একক কোষ অ্যাকচুয়ালি কি, ঘন সামুদ্রিক, এই যে ঘন সামুদ্রিক। তো ত্রিমাত্রিক কেলাস জালকের একক কোষ হচ্ছে ঘন সামুদ্রিক, ঠিক আছে। এই হচ্ছে একটা ঘন সামুদ্রিক। এর যে কোনো একটা বিন্দুকে মূল বিন্দু ধরে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস দ্বারা যদি প্রসারিত করা হয়, তো আমরা মোটামুটি 3 ধরনের দৈর্ঘ্য পাবো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। 3 ধরনের কোণ পাবো, বোঝা গেলো তো, আলফা, বিটা, গামা। মানে দৈর্ঘ্যের সঙ্গে যেটাকে দৈর্ঘ্য আর যে এই তলটার সঙ্গে এই কী বলে পৃষ্ঠতলের সঙ্গে যেটাকে ফেস বলা হচ্ছে, ঠিক আছে। তো কী বলা হচ্ছে, ফেস, হ্যাঁ, পৃষ্ঠতল। এই যে এই দুটোর মধ্যে যে কোণ হবে, এই যে এই দুটোর মধ্যে, ঠিক আছে, এই দুটোর মধ্যে, এইটার মধ্যে, তো 3 প্রকারের কোণ পাবো। এক্স অ্যাক্সিস, একটাকে আলফা, একটাকে বিটা, একটাকে গামা বলা হয়, ঠিক আছে। মানে কিনারার মধ্যে কোণ, এই যে এই একটা কিনারা, দুটো কিনারার মধ্যে কোণ আলফা বিটা, এদিকটা আলফা ধরেছে, এই কিনারা মানে জেড আর ওয়াই, এই কিনারার মধ্যে আলফা, আর ওয়াই আর এক্স কিনারাকে গামা, আর জেড এবং এক্সকে বিটা, এবং 3 ধরনের দৈর্ঘ্য পাবো, টোটাল দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বোঝা গেল তো। এই 6টা পয়েন্ট পাবো যেটা দিয়ে আমরা বোঝাবো। ত্রিমাত্রিক দেশে বিভিন্ন ধরনের একক কোষ, তো ত্রিমাত্রিক দেশে বিভিন্ন ধরনের একক কোষ, ঠিক আছে। প্রায় চলে এসেছি আমরা। তো বেসিক্যালি দেয়ার আর 4 different types of unit cells, okay, 4 different types. First one is simple, যেটাকে সরল বা আদিম বলছে, সরল, আদিম, সিম্পল বা প্রিমিটিভ একক কোষ। এই হচ্ছে সেই ছবিটা, তাই তো। এটা একটা ঘনক, এটাকে বলা হচ্ছে সামুদ্রিক ঘনক। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি, ভালোভাবে দেখো। এখানে কৌণিক বিন্দুগুলোতে গঠনকারী একক বা ল্যাটিস বিন্দুগুলো আছে। যে একক কোষের কেলাস কেবল কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণা, কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণা মানে অণু, পরমাণু বা আয়ন অবস্থান করবে, তাদেরকে সরল বা আদিম একক কোষ বলবো। শুধু দেখো কৌণিক বিন্দুগুলিতে টোটাল কটা আছে, 8টা। নেক্সট, এটাকে আমরা বলছি প্রিমিটিভ, মানে এখানে এক একটা একক কোষে টোটাল একটা কণা দ্বারা গঠিত আছে। মোট কণার সংখ্যা যদি 1 হয়, দেখে মনে হবে এখানে টোটাল 1 2, দেখে মনে হবে 1 2 3 4 5 6 7 8 আছে, বাট অ্যাকচুয়ালি হিসেব করলে একটাই হবে মোট কণার সংখ্যা। এবার তারপর হচ্ছে নন প্রিমিটিভ, যেখানে গঠনকারী কণার সংখ্যা একের চেয়ে বেশি, সেটা আবার 3 প্রকার হয়। একটাকে পৃষ্ঠকেন্দ্রিক বলা হয়। পৃষ্ঠকেন্দ্রিক কাকে বলা হয়, ভালোভাবে ছবিগুলো দেখো। মানে কৌণিক বিন্দু বাদে, এই যে কৌণিক বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই যে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই 8টা কৌণিক বিন্দু বাদে টোটাল কটা পৃষ্ঠতল আছে, ওপরের, নিচে, বাঁ দিক, ডান দিক, পেছন, সামনে, প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে দেখো, প্রত্যেকটা এই কেন্দ্রে থাকবে, এখানে ডিনোট করছে, এই কেন্দ্রে থাকবে যে ডিনোট করছে, নিচে থাকবে দেখো নিচে ডিনোট করছে, ডান দিকে দেখো ডিনোট করছে, আর সামনে আর পেছনে, এটা বোঝাচ্ছে সামনেরটা, আর এটা বোঝাচ্ছে পেছনেরটা, সামনেরটা, এটা পেছনেরটা, প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে থাকবে। যে একক কোষের কৌণিক বিন্দুগুলি ছাড়াও প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে গঠনকারী কণা অবস্থান করে, তাকে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বলে। এবার দেহকেন্দ্রিকের ছবিটা দেখো।
কৌণিক বিন্দু বাদে, এই যে কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু, কৌণিক 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 বিন্দু বাদে দেহ কেন্দ্রে মাঝে, এই যে মাঝে থাকে, দেহের কেন্দ্রে থাকে, ওটাকে দেহ কেন্দ্রিক। দেখো বলেছে যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের দেহ কেন্দ্রে একটি গঠনকারী কণা অবস্থান করে, এই হচ্ছে দেহ কেন্দ্রে, সেটাকে দেহকেন্দ্রিক একক কোষ বলবো। আর প্রান্তকেন্দ্রিক কী, ভালো খেয়াল কর, প্রান্তকেন্দ্রিক কী, এই যে বিপরীত পৃষ্ঠতলের কেন্দ্রে আছে, কি বলছে দেখ, যে একক কোষের কৌণিক বিন্দুগুলি ছাড়া, তো এই হচ্ছে কৌণিক বিন্দু, এই যে 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 কৌণিক বিন্দু, এটা বাদে বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে, এই যে বিপরীত সমান্তরাল, এটা উপর নিচে হতে পারে, বাঁ দিক ডান দিক হতে পারে, সামনে পেছনে হতে পারে, সামনে পেছনে হতে পারে, সমান্তরাল বলছে বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে, বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে গঠনকারী কোণ অবস্থান করে, তাকে প্রান্তকেন্দ্রিক বলা হয়, এন্ড সেন্টার্ড। একটা হচ্ছে সিম্পল, একটা ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। সিম্পল, তারপর হচ্ছে ফেস সেন্টার্ড, তারপর হচ্ছে বডি সেন্টার্ড, তারপর হচ্ছে এন্ড সেন্টার্ড। ভালো করে দেখে নেবে, বারবার পড়ে নেবে। তো এটা হচ্ছে বেসিক 4 প্রকার, এই সমেত আবার এবার এদের মধ্যে কী হতে পারে, এ বির মান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান সমানও হতে পারে বা নাও হতে পারে। আবার আলফা কিনারাগুলোর মধ্যে যে কোণ, 3 ধরনের কোণ পেয়েছি, আলফা বিটা গামা, এই তিনটের মান 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, অত দুটো 90 ডিগ্রি হলো, একটা 120 ডিগ্রি হলো, বা কোনোটাই 90 ডিগ্রি হলো না, হতে পারে। এরকম যদি হিসেব করি, তো এইরকম আমরা টোটাল, দেখো ভালো করে দেখো, এরকম আমরা টোটাল 7 প্রকারের, 1 2 3 4 5 6 7, টোটাল 7 প্রকারের কী পাবো, কেলাস পাবো, ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল পড়ব। কী বলছে ভালো করে দেখো, কী বলছে, বলছে ত্রিমাত্রিক কেলাস জালকের একক কোষগুলিকে তাদের কিনারার দৈর্ঘ্য এবং কিনারাগুলির মধ্যবর্তী কোণ বা অন্তঃঅক্ষীয় কোণের মাধ্যমে বর্ণনা করা হয়। একক কোষগুলির কিনারার দৈর্ঘ্য এবং আন্তঃঅক্ষীয় কোণের ওপর ভিত্তি করে কেলাসগুলিকে 7টি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, 7খানা, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসে এবং আসতেই পারে, শিওর থাকবে এখান থেকে একটা এমসিকিউ থাকবেই, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা দেখ বলেছে ঘনক আকার বা কিউবিক। তো ঘনক আকারের ক্ষেত্রে দেখবে কিনারার দৈর্ঘ্যগুলো পরস্পরের সঙ্গে সমান হবে, a = b = c, এবং তাদের কোণগুলোও সমান হবে, এবং কোণের মান কত হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে। হলো, দু একটা উদাহরণ দেখে রাখতে পারো, যেমন হীরক, সোডিয়াম ক্লোরাইড, এদের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট হচ্ছে, তাহলে ঘনক হয়ে গেল, যেটা কিউবিক বলছে। নেক্সট হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাগোনাল, টেট্রাগোনাল চতুস্তলকীয়, ছবিটা ভালো করে দেখে নাও। এবং বলছে a = b ≠ c, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থর মান সমান কিন্তু উচ্চতার মান সমান নয়, কিন্তু আলফা বিটা গামা অর্থাৎ কিনারাগুলোর মধ্যে যে কোণ, 3 প্রকারের কোণ হয়, সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এদের উদাহরণগুলো পড়ে রাখবো, সাদা টিন, ঠিক আছে, রুটাইল, এই যেটা SnO2-কে বলে। নেক্সট দেখো বলছে হেক্সাগোনাল, হেক্সাগোনাল, তাহলে হয়ে গেল আমাদের চতুস্তলকীয় হেক্সাগোনাল। হেক্সাগোনালকে বাংলায় বলছে ষড়তলীয়। হেক্সাগোনালের ছবিটা দেখে নাও, এখানে বলছে a = b হবে, not = c হবে, just like tetragonal, but in case of tetragonal alpha beta and gamma = 90 degree, but here in hexagonal or ষড়তলীয় a = b not = c, but alpha and beta = 90 degree and gamma is 120 degree. Now you can see here the gamma 120 degree, দেখেই তোমরা বুঝতে পারবে যেখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এগুলো খুব মাইন্ডলি খেয়াল করবে, ক্লিয়ার হলো? তো আলফা বিটার মান 90 ডিগ্রি হবে, গামার মান 120 ডিগ্রি হবে। জিঙ্ক অক্সাইড, সিলভার আয়োডাইড, গ্রাফাইট, এদের ক্ষেত্রে বরফ, এদের ক্ষেত্রে এটাও দেখা যায়, এটা দেখা যায়। নেক্সট হচ্ছে রম্বোহেড্রাল,
রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল, একটা টেট্রাগোনাল পড়েছে ট্রাইগোনাল। ভালো করে ছবিগুলো দেখে নাও। কি দেখতে পাচ্ছ ছবিটা ভালো করে খেয়াল করবে যে এ আর বি এবং সি অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে, আর আলফা বিটা গামা এই তিনটের কোণের মান সমান হবে, বাট এটা 90 ডিগ্রি হবে না। দেখতেই পাচ্ছ আলফা বিটা গামার মান সমান কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না। এটা কোন ধরনের? সিনাবার, ক্যালসাইট এই ধরনের ক্ষেত্রে। তো এখানে আমরা বাঁদিকে টোটাল 4 প্রকারের পড়লাম। একটা ঘনকাকার, ঠিক আছে, একটা ঘনকাকার, একটা চতুস্তলকীয়, একটা হেক্সাগোনাল, আর একটা হচ্ছে রম্বোহেড্রাল। তাহলে ঘনকাকার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। ইন কেস অফ চতুস্তলকীয় বা টেট্রাগোনাল, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, বাট আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। ইন হেক্সাগোনাল বা ষড়তলীয়, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, alpha equal to beta equal to 90 degree, gamma equal to 120 degree. In rhombohedral, A equal to B equal to C, alpha equal to beta equal to gamma, but not equal to 90 degree. এবার টোটাল এখানে তাহলে 4টে হলো, আরও 3টে। নেক্সট হচ্ছে কি অর্থরম্ভিক। ভালো করে দেখবা ছবিগুলো দেখে নাও। অর্থরম্ভিক, এইটা ছবি। এখানে বলছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কারোরই মান সমান হবে না, কিন্তু আলফা বিটা গামার মান সমানও হবে এবং 90 ডিগ্রিও হবে। অর্থরম্বিক দেখে নাও। রম্বিক সালফার, মোনোক্লিনিক, মোনোক্লিনিক অর্থরম্বিক হয়ে গেল। মোনোক্লিনিক, মোনোক্লিনিকে কী দেখতে পাচ্ছ? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এবার আলফা এবং গামার মান 90 ডিগ্রি, কিন্তু বিটার মান নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? মোনোক্লিনিক সালফার, রম্বিক সালফার, মোনোক্লিনিক সালফার, এই সালফারকে এভাবে ভাগ করা হয়। নেক্সট ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক কি দেখতে পাচ্ছ? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আবার আলফা বিটা গামা কারোর মান সমান নয়, আবার 90 ডিগ্রিও না। পটাশিয়াম ডাইক্রোমেট, ব্লু ভিট্রিয়াল, বোরিক অ্যাসিড এদের ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে আবার রিপিট করছি, অর্থরম্বিক, অর্থরম্বিকের ক্ষেত্রে এ বি এবং সি এর মান সমান হবে না, যেটা কিনারার দৈর্ঘ্য, আর আলফা বিটা গামা যেটা অন্ত অক্ষীয় কোণ, ঠিক আছে, কিনারাগুলোর মধ্যে যে কোণ তার মান সমান হবে এবং 90 ডিগ্রি হবে। মোনোক্লিনিকের ক্ষেত্রে কিনারা দৈর্ঘ্যগুলো কোনোটাই সমান হবে না, কিন্তু আলফা এবং গামা মান 90 ডিগ্রি হবে, বিটার মান নট ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। ট্রাইক্লিনের ক্ষেত্রে কি দেখলাম? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হবে, আবার আলফা এবং বিটা এবং গামা কারোর মান সমানও হবে না, 90 ডিগ্রি হবে না। ক্লিয়ার হলো? হয়েছে। এবার এই এতগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রতিসম হচ্ছে ঘনাকাকার কেলাস হলো। এই যে ঘনকাকার, এ দেখো, এই যে এটা হচ্ছে সবথেকে সিমেট্রিক, যেখানে এ বি সি সমান, আলফা বিটা গামা মানও সমান এবং 90 ডিগ্রি। সবথেকে অপ্রতিসম কোনটা হবে? ট্রাইক্লিনিক, লাস্টের এই যে ছবিটা, ট্রাইক্লিনিক না, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আবার আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা, আর নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আসতেই পারে কোনটা সবথেকে বেশি প্রতিসম আর কোনটা সবথেকে বেশি অপ্রতিসম। তাহলে এই সবগুলো মিলিয়ে টোটাল 4 ধরনের আর 7 প্রকারের সব মিলে 14টা ল্যাটিস পাওয়া যায়। দেখ, 4টি বিভিন্ন ধরনের একক কোষ, সরল, আদিম, পৃষ্ঠকেন্দ্রীয়, দেহকেন্দ্রীয়, প্রান্তকেন্দ্রীয়, এবং 7টি বিভিন্ন শ্রেণীর, 4 ধরনের 7টা শ্রেণীর মিলে 14টা রকমের কেলাস বা ল্যাটিস বিন্যাস পাওয়া যায়। এদেরকে ব্রাইভিস ল্যাটিস বলে। ঠিক আছে, এই 14টা ব্রাইভিস ল্যাটিসের মধ্যে 7টা সরল, মুখস্থ রাখবি, 3টে দেহকেন্দ্রিক, 2টো প্রান্তকেন্দ্রিক, 2টো পৃষ্ঠকেন্দ্রিক। মনে থাকবে 14টার মধ্যে 7টা হচ্ছে সরল, 3টে দেহকেন্দ্রিক, 2টো প্রান্তকেন্দ্রিক, 2টো পৃষ্ঠকেন্দ্রিক। এই হচ্ছে দেখো ঘনকাকার। এই যে ঘনকাকার, এই ঘনকাকার আবার 3 প্রকারের হয়, সরলও হয়, দেহকেন্দ্রিকও হয়, পৃষ্ঠকেন্দ্রিকও হয়।
নেক্সট হচ্ছে টেট্রাগোনাল। টেট্রাগোনালে দেখো, এই হচ্ছে টেট্রাগোনাল, ভালো করে দেখে নাও। এই আবার 4 প্রকারই পাওয়া যায়, সরলও পাওয়া যায়, অর্থরম্বিক, সরি এটা অর্থরম্বিকটা হচ্ছে সরল, অর্থরম্বিক, দেহকেন্দ্রিক অর্থরম্বিক। আমি টেট্রাগোনাল বলছি কিন্তু এটা অর্থরম্বিক, কোথায় গেলো এটা অর্থরম্বিক, যে এইটা অর্থরম্বিক, এইটার কথা বলছে, এই যে এইটা হতে পারে মিস্টেক। অর্থরম্বিক সরল হতে পারে, দেহকেন্দ্রিক হতে পারে, পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিক হতে পারে, প্রান্তকেন্দ্রিক অর্থ হতে পারে। বাদবাকিগুলো দেখে নিবি। এটা টেট্রাগোনাল, এটা আবার 2 প্রকার হতে পারে, সরল, দেহকেন্দ্রিক, ঠিক আছে তো। আবার মনোক্লিনিক সরল, প্রান্তকেন্দ্রিক, আবার ট্রাইক্লিনিক একটাই সরল, হেক্সাগোনাল একটাই সরল, আর রম্বয়েডাল একটাই। হয়েছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কোনটার ক্ষেত্রে 4টেই দেখা যায় অর্থরম্বিক, এর মধ্যে 4টেই প্রেজেন্ট আছে, এখানে দেয়নি প্রশ্ন তাই। এবার আমরা কণা সংখ্যা নির্ণয় করব। এই তো চলে এসেছি, আর কিছুটা বাকি আছে, করে দেওয়াই ভালো। সেদিন তো হয়নি পড়ানো আমার, তাই আজকে তোমাদের যতটা পারছি করে দিতে চেষ্টা করছি। কণা সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। কৌণিক বিন্দুগুলো দেখো, ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুগুলোতে অবস্থিত কণার সংখ্যা, এই যে কৌণিক বিন্দু, ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দু, এই হচ্ছে কৌণিক বিন্দু। এখানে তো একটা একক কোষ দেখিয়েছি, কিন্তু এর মধ্যে একটা থাকে না, সামনে পেছন, বাঁ দিক ডান দিক ওপর নিচ। তো এরকম তুমি যদি একটা কৌণিক বিন্দু দেখো, ভালো করে ছবিতে দিকে তাকাও, এই কৌণিক বিন্দু ঘিরে টোটাল 8টা একক কোষ আছে, দেখ সব করে ডিনোট করেছে, দেখ এই বাঁ দিক ডান দিক, নিচে নিচে দুটো, বাঁ দিকে দেখ উপরে দুটো নিচে দুটো, ডান দিকে উপরে দুটো নিচে দুটো, নিচে দুটো, বাঁ দিকে উপরে দুটো নিচে দুটো, ডান দিকে উপরে দুটো নিচে দুটো, দেখ টোটাল 8টা। তাহলে একটা কৌণিক বিন্দুতে যে গঠনকারী কণা থাকে, যেটাকে আমরা ল্যাটিস বিন্দু বলছি, সেটা অ্যাকচুয়ালি দেখে মনে হবে যে একটা, বাট অ্যাকচুয়ালি ওই কৌণিক বিন্দুতে থাকা কণাগুলো 8টা একক কোষের 8টা একক কোষের কমন বিন্দু। তাহলে প্রত্যেকটা কত করে পাবে? 8/1 তাই লিখেছে, দেখ ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন, ঠিক আছে, পরস্পর সংলগ্ন 8টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা। তার প্রত্যেকটা একক কোষে উক্ত কণার অবদান কত? 1/8। এবার যদি পৃষ্ঠকেন্দ্রিক দেখা, পৃষ্ঠকেন্দ্রিক ভালো করে দেখ, পৃষ্ঠ এই যে ওপরের পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ, বাঁ দিক ডান দিক, পেছন সামনে পেছন, প্রত্যেকটা পৃষ্ঠকেন্দ্রিক যদি দেখিস, পৃষ্ঠকেন্দ্রিক, তো পৃষ্ঠকেন্দ্রিক কী হবে? এইখানে যদি একটা পৃষ্ঠকেন্দ্র হয়, তো তার পাশে একটা একক কোষ, দুটোর কমান না, যে হাফ করে কেটে দিয়েছে, দেখ হাফ করে কেটে দিয়েছে, মানে এই দিকে যদি একটা সরল ঘনক থাকে, তো এর দুটো সরল ঘনকের এটা হচ্ছে কমন পৃষ্ঠ, তাই তো। এই যে ছবিটা যদি না বুঝতে পারো, দেখো এইখানে দেখো, কোথায় গেল ছবিটা রে, এই যে ভালো করে দেখো, এই যে পৃষ্ঠকেন্দ্রিক, এখানে যদি একটা কণা থাকে, গঠনকারী কণা, তো এটা কী আছে? দুটো একক কোষের কমান, তাই তো। তাহলে একটা পৃষ্ঠকেন্দ্রে যে কণা থাকে, তাহলে সেটা হচ্ছে দুটোর মধ্যে কমন। তাহলে একটা একটা একক কোষ কটা করে পেলো? হাফ করে পেলো। দেখ পরস্পর সংলগ্ন দুটি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা, তাহলে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা পরস্পর দুটি ঘনকাকার পাশাপাশি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা। তার প্রত্যেকটা একক কোষে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবস্থান কত? হাফ। তাহলে প্রত্যেকটা একক কোষ হাফ করে পাবে। দেহকেন্দ্রে চলে যাও, দেহকেন্দ্রে তো সোললি দেহকেন্দ্র মানে ওই একক কোষেরই অংশ। তো দেহকেন্দ্রে অবস্থিত কণা সম্পূর্ণরূপে উক্ত কোষের নিজস্ব কণা, তাই প্রতিটি একক কোষের জন্য দেহকেন্দ্রে অবস্থিত কণার অবদান 1 হয়। কিনারা যেটা বলছে, এই যে কিনারাগুলো বলছে, যে কিনারা, এই যে কিনারাগুলো, তো যদি কিনারার দিকে লক্ষ্য করিস, ঠিক আছে, এই যে কিনারা, তো নিচে দুটো উপরে দুটো, একটা কিনারা কি নিচে দুটো উপরে দুটো না, এই যে কিনারাটা নিচে দুটো একক কোষ,
ভালো করে দেখ, এই যে কিনারা, এখানে একটা গোল করেছি দেখ হালকা করে, এই যে কিনারা, এই কিনারাটা কি নিচে দুটো আর ওপরে দুটো, তাই না? ওপরে দুটো, তাহলে একটা কিনারাতে যদি একটা একক কোষ থাকে তাহলে টোটাল ও চারটে, সরি, একটা কিনারা যদি একটা ল্যাটিস বিন্দু থাকে বা গঠনকারী কণা থাকে তাহলে ও টোটাল চারটে একক কোষের সাধারণ কণা। তাহলে একটা একক কোষ কত করে পেল? তোমার 1/4 করে পেল। কিনারা বা নড়ে চলে যাচ্ছে গো, কিনারা বা বাহুর মধ্যবিন্দুতে, তো কিনারা বা বাহুর মধ্যবিন্দু, কিনারা বা বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন চারটি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা। তার প্রত্যেকটা একক কোষ কত করে পাবে? 1/4 করে পাবে। মনে থাকবে? এই যে কিনারা, ঠিক আছে, ভালো করে মনে রাখবি। দেখ ভালো করে ছবিগুলো দেখে, এই যে কিনারা, নিচে দুটো উপরে দুটো তোরটা, তাহলে কিনারার মধ্যে যে গঠনকারী কণা থাকবে সেই চারটে একক কোষের কমন, তাহলে একটা একক কোষ কত করে পাবে? 1/4 করে। তো কৌণিক বিন্দু পাবে, প্রত্যেকটা কৌণিক বিন্দুতে অবস্থিত কণা একটা একক কোষের অবদান হচ্ছে 1/8, দেহকেন্দ্রে 1/2, দেহকেন্দ্রে পুরোটাই, পৃষ্ঠকেন্দ্রে 1/2 আর কিনারাতে 1/4। এবার সরল ঘনকাকার একক কোষে চলে যায়। তা সরল ঘনকাকারে কী আছে ভালো করে চেষ্টা করো। সরল ঘনকাকার একক কোষের টোটাল কটা কৌণিক বিন্দু আছে? 8টা। একটা কৌণিক বিন্দু 1/8, তা টোটাল 8 × 1/8, মানে সরল ঘনকাকার একক কোষে মোট কণা সংখ্যা 1টা। সরল ঘনকাকার 8 × 1/8। এখানে পৃষ্ঠ তলগুলোতেও কোনো কণা সংখ্যা থাকে না, দেহকেন্দ্রেও থাকে না, টোটাল 1টা। কর্ণের সংখ্যা 6। পৃষ্ঠকেন্দ্রে কী হয়? পৃষ্ঠকেন্দ্রে ভালো করে দেখ, পৃষ্ঠকেন্দ্রে তুই দেখবি কৌণিক বিন্দু তো আছেই, কৌণিক বিন্দু হলে 8 × 1/8, আর পৃষ্ঠকেন্দ্রে টোটাল কটা পৃষ্ঠতল আছে দেখ, ওপর নিচ বাঁ দিক ডান দিক সামনে পেছন 6টা, 6 × 1/2 মানে 3, তাহলে 1 + 3 4, 8 × 1/8, 6 × 1/2 মানে 3, টোটাল 4টে। অর্থাৎ সরল ঘনকাকার কোষে টোটাল কণার সংখ্যা হচ্ছে 1, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষে টোটাল কণার সংখ্যা হচ্ছে 4, আর দেহকেন্দ্রে হচ্ছে তোর 8 × 1/8 + 1। দেহকেন্দ্রে মানে কি? দেহের মাঝে থাকে, আর কৌণিক বিন্দুগুলোতে আছে, এই যে কৌণিক বিন্দুতে আছে, দেখতেই পাচ্ছ, কৌণিক বিন্দুগুলোতে আছে, আর দেহকেন্দ্রে আছে। কৌণিক বিন্দু হচ্ছে 8 × 1/8, আর কৌণিক দেহকেন্দ্রে 1, টোটাল 1 + 1 মানে 2টো। মনে থাকবে। আমার একটু পড়া থেকে ফম্বল হচ্ছে, বা তবুও দেখে নেবে, হয়েছে? এবার যদি কিনারার মানে সরল হয়ে গেল, পৃষ্ঠকেন্দ্রিক হয়ে গেল, দেহকেন্দ্রিক হয়ে গেল। এবার যদি ঘনকাকার একক কোষের বাহু বা কিনারার মধ্যে যদি থাকে, তো কিনারায় যদি থাকে, কিনারা কটা কিনারা আছে? 1 2 3 4, ভালো করে দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ভালো করে দেখে নে কিনারা টোটাল কটা কিনারা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর একটা কিনারাতে যদি কণা থাকে তাহলে 4টে একক কোষের কমন কণা, তাহলে 1/4। তো টোটাল হচ্ছে কটা কিনারা? 12টা। তো টোটাল 12টা কিনারা হলে কত? 1/4 × 12 মানে 3টে। দেখে নিবি। এবার এখান থেকে আমরা যেটা বার করতে পারি সেটা হচ্ছে কণা সংখ্যা দেখে একক কোষের সংখ্যা বার করা যেতে পারে। যেমন ধরে নে, এখানে ধরে নিতে তোকে ডাব্লু পরিমাণ দিয়ে দিয়েছে, ঠিক আছে? ডাব্লুকে তার আণবিক ভর দিয়ে ভাগ করে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে টোটাল কণার সংখ্যা পেয়ে যাব। এবার তোকে যদি বলে দেয় যে একক কোষে 2টো কণা আছে, তাহলে টোটাল কণা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই
তো টোটাল একক কোষের সংখ্যা পেয়ে যাব। বোঝা গেল তো? সরল হলে 1 দিয়ে ভাগ করব, পৃষ্ঠকেন্দ্রিক হলে 4 দিয়ে ভাগ করব, দেহকেন্দ্রিক হলে 2 দিয়ে ভাগ করব। তাই দিয়ে দেখ, ঘনকাকার কেলাস গঠনকারী কোনো ধাতু বা কেলাস আকার আণবিক যৌগের একটি নির্দিষ্ট পরিমাণে কণা সংখ্যা ও একক কোষের সংখ্যা নির্ণয়। যদি ঘনকাকার কেলাস গঠনকারী কোনো ধাতু বা কেলাসের আণবিক যৌগ এর পারমাণবিক ভর বা আণবিক ভর m হয়, তবে উক্ত পদার্থের ডাব্লু গ্রাম, তো ডাব্লু গ্রাম বলে দেবে, তো সেখানে আমি কণার সংখ্যা বার করে নেব, ডাব্লুকে আণবিক ভর বা পারমাণবিক ভর দিয়ে ভাগ করে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দেবো। এবার বলছে যদি কেলাসের প্রতি একক কোষে কণার সংখ্যা যদি জেড হয়, যদি সরল হয়, সরল ক্ষেত্রে জেডের মান 1 হবে, পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে জেডের মান 4 হবে, আর দেহকেন্দ্রের ক্ষেত্রে জেডের মান 2 হবে, তখন সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। এইখানে দেখো দুটো অঙ্ক দিয়ে দিয়েছে। কি বলেছে অঙ্কগুলো দেখে নেবে। কি বলেছে, সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক একক কোষ দ্বারা গঠিত। তাহলে সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক, তাহলে দেহকেন্দ্রিককে মোট কণার সংখ্যা 2। বলছে 9.2 গ্রাম সোডিয়ামে একক কোষের সংখ্যা কত? তাহলে 9.2কে 23 দিয়ে আগে ভাগ করে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, তাহলে সেটা গুণ করলে টোটাল কণার সংখ্যা বেরিয়ে গেল। এবং যেহেতু এটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাহলে ওখানে কণার সংখ্যা 2, এক একটা একক কোষে 2টো করে কণা, তাহলে এতগুলো কণা কটা একক কোষ গঠন করবে? 2 দিয়ে ভাগ করে দেবো, পেয়ে গেলাম। একেবারে 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলে যে 8.1 গ্রাম অ্যালুমিনিয়ামের একক কোষের সংখ্যা নির্ণয় করো। এবং এটা এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল, মানে ফেস সেন্টার মানে পৃষ্ঠকেন্দ্রিক, টোটাল কণার সংখ্যা 4। 8.1কে 27 দিয়ে ভাগ করে অ্যাভোগাড্রোর সঙ্গে গুণ করলে মোট কণার সংখ্যা পেয়ে যাব। এবং যেহেতু ফেস সেন্টার কিউবিক ল্যাটিস অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক বলে গেল দেখো, কেন্দ্রিক ঘনকার একক কোষে কণার সংখ্যা যেহেতু 4, তো সেই 4 দিয়ে ভাগ করে দিলে আমরা টোটাল একক কোষ পেয়ে যাব। এবার আমরা কোনো কেলাস যৌগের একক কোষে উপস্থিত কণা সংখ্যা থেকে যৌগের সংখ্যা নির্ণয় করতে পারি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, অঙ্কর আকারে দিয়ে দেবে, এবিসিডি করে দিয়ে দেবে, এমসিকিউ বার করতে দেবে। অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে, অনেকগুলো অঙ্ক আছে। প্রথম অঙ্ক, কি বলেছে, m+x- আয়নের সমন্বয়ে গঠিত একটি কেলাস আকার। তাহলে একটা কেলাস যেটা m+ এবং x- দিয়ে গঠিত, যার একক কোষ হচ্ছে ঘনক আকার। ঘনক আকার মানে বুঝতেই পারছো, বলছে একক কোষের কৌণিক বিন্দুগুলিতে, কৌণিক বিন্দু বুঝতে পারছো, একক কোষের কৌণিক বিন্দু, এই যে কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দুতে বলছে m+ আয়ন আছে আর দেহকেন্দ্রে x আছে। তো কৌণিক বিন্দুতে m+ আছে আর দেহকেন্দ্রে n- আছে। তাহলে দেহকেন্দ্রে যেহেতু n- আছে এবং সরলে ওটা একক কোষেরই অংশ, তো একক কোষে n কণার সংখ্যা 1, আর m+ যেহেতু কৌণিক বিন্দুতে অবস্থান করেছে, তাহলে টোটাল 8 × 1/8, অর্থাৎ একক কোষে m+ আয়নেরও সংখ্যা হচ্ছে 1। তাহলে দুটো অনুপাত কত হবে? m+n- হচ্ছে 1:1, তাহলে সংখ্যাটা হবে mn। তাই করেছি দেখ, যেহেতু প্রদত্ত একক কোষের কৌণিক বিন্দুগুলিতে m+ আয়ন দ্বারা অধিকৃত, তাই প্রতিটি একক কোষের m+ আয়নে মোট কণার সংখ্যা হচ্ছে 8 × 1/1, অর্থাৎ একক কোষের দেহকেন্দ্রে অবস্থিত কণাটি কোষটির সম্পূর্ণ অধিকারে থাকে। মানে একক কোষের দেহকেন্দ্রে তো সম্পূর্ণ একক কোষের অধীনেই থাকবে, তাই একক কোষে ওই কণার অবদান হচ্ছে 1। তাই যে প্রতি একক কোষে x- আয়নের সংখ্যা হচ্ছে 1, তাহলে প্রতিটি একক কোষে m+ ও x- আয়নের সংখ্যার অনুপাত 1:1, তাহলে সংখ্যা mx। আরেকটা দেখে দিচ্ছি, PQ কি বলেছে, পি ও কিউ মৌলের সমন্বয়ে গঠিত একটি যৌগ ঘনকাকার গঠনাকৃতিতে কেলাস, মানে এটা ঘনকাকার, এবং বলছে কৌণিক বিন্দুতে পি। তাহলে কৌণিক বিন্দুতে পি মানে কি 8 × 1/8 = 1, অর্থাৎ
একক কেসে পি কণা হবে একটা, আর কিউ বলছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক মানে হচ্ছে টোটাল পৃষ্ঠতল কত, একটা, দুটো, তিনটে, চারটে, ছটা, মানে 6 আর প্রত্যেকটার অবদান হচ্ছে হাফ, তাহলে 6 × 1/2 3, অর্থাৎ পি কিউ হবে তিনটে, তাহলে একটা পি আর তিনটে কিউ, অনুপাত 1:3, PQ3। তাই করছে দেখ। যেহেতু প্রদত্ত একক কোষের কৌণিক বিন্দুগুলিতে পি পরমাণু দ্বারা অধিকৃত, তাই প্রতিটি একক কোষে মোট পি পরমাণুর সংখ্যা 8 × 8 = 1। আবার একক কোষের পৃষ্ঠকেন্দ্রগুলিতে কিউ পরমাণু দ্বারা অধিকৃত, প্রতিটি একক কোষে কিউ পরমাণুর সংখ্যা হবে 6 × 1/2, মানে টোটাল 3, তাহলে প্রতিটি একক কোষে পি এবং কিউ পরমাণুর সংখ্যা অনুপাত 1:3, PQ3। এটা খুব ভালো প্রশ্ন করেছে। দেখ কী দিয়েছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার ল্যাটিস, বলেই দিয়েছে পৃষ্ঠকেন্দ্রিক। এ পরমাণু হবে কৌণিক বিন্দুতে, তাহলে এর অবদান কত, এ কৌণিক বিন্দু, তো তাহলে 8 × 1/8 মানে একটাই। আর বি পরমাণু হচ্ছে পৃষ্ঠকেন্দ্রে, পৃষ্ঠকেন্দ্র হলে তিনটে হওয়ার কথা, কিন্তু বলে দিচ্ছে যে যদি কৌণিক বিন্দুগুলি থেকে, কৌণিক থেকে দুটো এ পরমাণু নির্দিষ্ট, কৌণিককে টোটাল কৌণিক বিন্দু কটা, 8টা, 8 × 1/8, তার মধ্যে দুটো নিরুদ্দেশ, তাহলে দুটো হলে পড়ে থাকলো কটা কৌণিক বিন্দু, 6টা, 6 × 1/8, 6 × 1/8 মানে কত, 3/4। আর বি তো পৃষ্ঠকেন্দ্রে আছে, পৃষ্ঠকেন্দ্রে হলে 3 হবে, টোটাল 3, তো এ পরমাণুর সংখ্যা হচ্ছে 3/4 আর বি পরমাণুর সংখ্যা 3, অনুপাত কী হবে 3/4:3, তাহলে 1:4, AB4। ঠিক আছে। এরকম দেখো আরেকটা দিয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একটি ল্যাটিসে কৌণিক বিন্দুতে এ, মানে টোটাল কণার সংখ্যা, তাহলে এক একটা একক কোষে এ কটা থাকবে, একটা করে থাকবে। আর বি বলেছে পৃষ্ঠকেন্দ্রিক, তাহলে 3টে থাকবে। ঠিক আছে তো। আবার যদি বলছে যদি বি পরমাণু কোনো একটি পৃষ্ঠকেন্দ্রিক থেকে নির্দিষ্ট, একটি পৃষ্ঠকেন্দ্র থেকে নির্দিষ্ট হয়ে যায়, তাহলে টোটাল পৃষ্ঠকেন্দ্র কটা, একটা, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 12টা, তো 12টা পৃষ্ঠকেন্দ্র থেকে তো বলছে কটা, একটি পৃষ্ঠকেন্দ্র, তার মানে 12টা, মানে 11টা, 11 × 1/2, তাই তো। তাহলে প্রতিটি একক কোষে এই পরমাণুর সংখ্যা 8 × 1/8 মানে 1, আর ঘনকাকার একক কোষে পৃষ্ঠতলের সংখ্যা 6টা, এবং উক্ত একক কোষে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার সংখ্যা হাফ। ও আমি কী বলছি, আমি কিনারা ধরে নিচ্ছি রে, সরি, পৃষ্ঠকেন্দ্র মানে টোটাল কটা, 6টা, 6টার মধ্যে একটা বাদ, আর প্রত্যেক পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার সংখ্যা, অবস্থিত কণার একক কোষে অবদান কত, হাফ করে, তাই তো, হাফ করে, তাহলে টোটাল 5টা, 5 × 1/2, 5/2, তো 1:5/2 মানে 2:5, A2B5। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাহলে সামনের দিন আরেকটু হালকা করে আলোচনা করে দেবো। ঠিক আছে, আপাতত এগুলো দেখো। আর